বলবে না। হ্যাঁ, ধর একটা বিক্রিয়া হচ্ছে এ থেকে বি, মানে এ বিতে কনভার্ট হচ্ছে একটা রিয়াকশন। এখানে এর পরিমাণ টাইমের সাথে কি হবে, কমবে, আর বি এর পরিমাণ টাইমের সাথে কি হবে, বাড়বে। এটুকু বুঝেছো সবাই? আচ্ছা, এবার রিয়াকশনের রেট, যেটাকে আমরা আর দিয়ে লিখি, আগের দিন কোনো একটা রিয়াকশনের রেট কি করে ক্যালকুলেট করে সেটা তোমরা দেখেছো। আজকে আমরা এটা দেখবো যে রিয়াকশনের রেটটা কার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো রিয়াকশনের রেটটা ডিপেন্ড করে রিয়াকটেন্টের কনসেন্ট্রেশনের উপর। এই এ থেকে বি রিয়াকশনটা, রিয়াকটেন্টটাকে এই বিটা হচ্ছে প্রোডাক্ট, তো এ মানে রিয়াকটেন্টের কনসেন্ট্রেশনের উপর রেটটা ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে, সমানুপাতিকভাবে। কনসেন্ট্রেশনকে থার্ড ব্র্যাকেটে এরকম, ঠিক আছে, মানে তুমি যদি রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করো তাহলে রিয়াকশনের রেটটাও বেড়ে যাবে। ঠিক আছে, ধরো দুজন বিক্রিয়া করছে, একজন এ নামক, একজন ধরো এক্স নামক ব্যক্তি আর একজন ওয়াই নামক ব্যক্তি। ঠিক আছে, এই এ থেকে বি বিক্রিয়াটা হচ্ছে। এক্স নামক ব্যক্তি ধরো ইনিশিয়ালি নিল 0.1 মোলার সলিউশন, আর ওয়াই নামক ব্যক্তি ধরো নিল 0.2 মোলার সলিউশন। তাহলে কার এর কনসেন্ট্রেশনটা ইনিশিয়ালি বেশি, ওয়াই এর। ঠিক আছে, তাহলে এই দুজনের মধ্যে একই বিক্রিয়া করছে, দুজনে এ থেকে বি তৈরি হচ্ছে, বাট কার বিক্রিয়াটা ফার্স্টে তাড়াতাড়ি হবে, ওয়াই এর রিঅ্যাকশন। ঠিক আছে, ওয়াই ব্যক্তি যে রিঅ্যাকশনটা করছে না তাড়াতাড়ি হবে। তো রিঅ্যাকশনটার রেট রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন, কিন্তু প্রোডাক্টের কোনো ভ্যালু নেই, রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করে। এবার ব্যাপারটা হচ্ছে কি করে ডিপেন্ড করে, সেটা একটা ফ্যাক্টর। মানে তোমরা ছোটবেলায় ধরো পড়েছো ভি ভ্যারাইজাস টি, এটাকে বলে কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র। যেখানে দেখা যাচ্ছে ভি এবং টি এর মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। বা তোমরা এটাও পড়েছো, এখনো পড়ো ভি ভ্যারাইজাস আই, এখানে ভি মানে বিভব প্রভেদ, আই মানে প্রবাহ মাত্রা, দুটোর মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। এটা যদি তুমি দ্বিগুণ করো এটা তাহলে কি হবে, দ্বিগুণ হবে। এটা যদি তুমি দ্বিগুণ করো এটা তাহলে কি হবে, দ্বিগুণ হবে। এটা জানো? আচ্ছা, আবার তোমরা এরকম একটা ফর্মুলা পড়েছো যে H = I² RT, পড়েছো কি কেউ? জুলের সূত্র এটা। এখানে তুমি বাকি দুটোকেও বাদ দাও, তুমি শুধু এটুকু দেখো H ভ্যারাইজাস I²। এখানে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে H মানে উৎপন্ন তাপ, সেটা কি হবে, 4 গুণ হবে। H এ এই I যদি দ্বিগুণ করে এটা 4 গুণ হবে। এটা যদি তুমি 3 গুণ করো তাহলে এটা 6 গুণ হবে। ঠিক আছে, তো যেটা তোমাকে এখানে বলা হচ্ছে, তুমি যখন নানান সূত্র লেখো ফিজিক্সে, তখন কোনো একটা টার্ম কোনো একটা টার্মের সাথে সমানুপাতিক, বা তার পাওয়ারের সাথে সমানুপাতিক, পাওয়ারের স্কোয়ারের সাথে সমানুপাতিক, কিউবের সাথে সমানুপাতিক, এরকম এক একটা ফিজিক্সের এক একটা ফর্মুলায় এরকম পাওয়ারে কিছু তো একটা থাকে। টু দি পাওয়ার 1 মানে জাস্ট ডাইরেক্ট সমানুপাতিক, টু দি পাওয়ার 2 মানে স্কোয়ারের সাথে সমানুপাতিক, টু দি পাওয়ার 3 মানে কিউবের সাথে সমানুপাতিক, টু দি পাওয়ার আবার 1ও হতে পারে, -1। -1 মানে কি, এটা 1/, হয়ে গেল, তাই তো? তার মানে বলতে পারবো ব্যস্তানুপাতিক। যেরকম তুমি যদি বয়েলের সূত্রটাই দেখো, বয়েলের সূত্রটা কি থাকে, V ভ্যারাইজাস 1/P। তুমি এটাকে আরেকটা কি লিখতে পারো, V ভ্যারাইজাস P⁻⁻1। তাহলে আমরা কি বলতে পারি, আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে এখানে পাওয়ারটা কি রেঞ্জে চেঞ্জ হচ্ছে, -1। মানে আমার এই এত কিছু কথা বলার একটাই কারণ, তুমি ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যেখানে যেখানে যা যা সূত্র পড়ো, তোমাকে বলে দেওয়া হয় এই একটা টার্ম আরেকটা টার্মের সাথে ডাইরেক্ট সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, বা তাহলে এত কিছু বলার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে তুমি অন্য ফিজিক্সে কেমিস্ট্রিতে যা যা সূত্র পড়ো সেখানে তোমাকে ক্লিয়ারলি বলে দেওয়া হয় যে এটা এটার সাথে ডাইরেক্ট সমানুপাতিক, বা এর বর্গের সাথে সমানুপাতিক, ঠিক আছে, বা এর বর্গমূলের সাথে সমানুপাতিক, বা এর সাথে ব্যস্তানুপাতিক, মানে পাওয়ারে কত থাকবে সেটা বলে দেওয়া হয়। যেরকম তোমরা যে কয়জন আগে পড়েছো, তোমাদের ক্লাস 11-এ একটা সূত্র ছিল গ্রাহামের ব্যাপন সূত্র, সেখানে ফর্মুলাটা এরকম ছিল R ভ্যারাইজাস 1/√T। এটাকে আমরা কি করে লিখতে পারি, R ভ্যারাইজাস D⁻⁻², মানে এটা এটার -1/2 এর সাথে সমানুপাতিক।
মানে যে কোনো সূত্রে এটা বলে দেওয়া হয় যে কীভাবে চেঞ্জটা হচ্ছে, বাট এখানে এটাই হচ্ছে চেঞ্জটা। এখানে এই পাওয়ার টার্মে কত আছে, মানে এটা তুমি জানো যে রিয়াকশনের রেটটা কনসেন্ট্রেশনের সাথে একটা রিলেশন আছে। এরকম দেখলে দুজনে কাজ করছিল, যার কনসেন্ট্রেশন বেশি তার বিক্রিয়াটা বেশি স্পিডে হবে, বাট পাওয়ারটা কী রেঞ্জে আছে সেটা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে স্পেসিফিক না। মানে স্পেসিফিক মানে বিক্রিয়া টু বিক্রিয়া স্পেসিফিক, মানে ধরো এ থেকে বি, এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে এর পাওয়ারের সাথে টু দি পাওয়ার 1 এর সমানুপাতিক, মানে ডাইরেক্ট সমানুপাতিক। মানে এর কনসেন্ট্রেশন ডবল করলে রিয়াকশনের রেটও ডবল হবে। এটা যদি তুমি 3 গুণ করো রিয়াকশনের রেট 3 গুণ হবে। ধরো অন্য একটা বিক্রিয়া, আলাদাই একটা বিক্রিয়া সি থেকে ডি তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানে রিয়াক্টেন্ট কে সি, তাহলে এখানেও যদি আগের নিয়ম ফলো হতো তাহলে এরকম হওয়া উচিত ছিল সি এর টু দি পাওয়ার 1, সি এর সাথে ডাইরেক্ট সমানুপাতিক। বাট হতেই পারে এই বিক্রিয়াতে হয়তো সি এর পাওয়ার 2 আছে, মানে সি এর কনসেন্ট্রেশনের স্কোয়ারের সাথে সমানুপাতিক, মানে এর কনসেন্ট্রেশন ডবল করলে এর পাওয়ার এর রেট 4 গুণ হয়ে যাবে, এটা 3 গুণ করলে এটা 9 গুণ হয়ে যাবে। মানে বিক্রিয়ার হার রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, বাট টু দি পাওয়ার কি রেঞ্জে ডিপেন্ড করবে সেটা ফিক্সড নয়, বিক্রিয়া টু বিক্রিয়া চেঞ্জ হয়, ঠিক আছে। তো ইন জেনারেল আমরা এটাকে কি দিয়ে ডিনোট করতে পারি, আলফা। এটাকে বলা হয় হচ্ছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, বাংলায় বলে ক্রম, ঠিক আছে। যদি কারোর দেখা যাচ্ছে তাহলে এই বিক্রিয়াটায় দেখা যাচ্ছে যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডবল করলে রেটটাও ডবল হচ্ছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ট্রিপল হলে রেটটাও ট্রিপল হচ্ছে, তাহলে আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু কত, তাহলে 1। বুঝতে পারছো কি বললাম, যে দেখা যাচ্ছে এটা ডবল করলে এটাও ডবল হলো, এটা ডবল করলে এটাও ট্রিপল ডবল হলো, এটা ট্রিপল করলে এটাও ট্রিপল হলো, এটা 4 গুণ করলে এটাও 4 গুণ হলো, মানে কি সম্পর্ক, ডাইরেক্ট সম্পর্ক, তার মানে পাওয়ারে কত আছে 1। তাহলে বলবো এই বিক্রিয়াটা একটা প্রথম ক্রম। অন্য একটা বিক্রিয়া দেবো সি থেকে ডি, দেখা যাচ্ছে এখানে সি এর কনসেন্ট্রেশন ডবল করলে রিঅ্যাকশনের রেট 4 গুণ হয়ে যাচ্ছে, সি এর কনসেন্ট্রেশন ট্রিপল করলে রিঅ্যাকশনের রেট 9 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াতে সি এর কনসেন্ট্রেশনের সাথে রেটটা কিভাবে চেঞ্জ হচ্ছে, স্কয়ার হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা একটা সেকেন্ড অর্ডার বিক্রিয়া, তাহলে এখানে আলফার মান 2, তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার, ঠিক আছে। তাহলে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে এই পাওয়ারটা কিন্তু আলাদা আলাদা হতে পারে, সেই পাওয়ারটাকে বলা হচ্ছে অর্ডার বা ক্রম, বিক্রিয়ার ক্রম, ঠিক আছে। এবার এটা তুমি বিক্রিয়া দেখে বুঝতে পারবে না, তোমাকে একটা বিক্রিয়া লিখে দিল, তুমি বলতে পারবে না যে বিক্রিয়াটার ক্রম কত হবে, তোমাকে ডেটা না দেয়, মানে এটা একটা পরীক্ষালব্ধ রাশি, তোমাকে পরীক্ষা করে বের করতে হবে যে এই এর কনসেন্ট্রেশন তুমি ডবল করলে রেটটা কত গুণ হলো, সেটা দেখে তোমাকে বুঝতে হবে তাহলে পাওয়ারে কত আছে, মানে এটা কত ক্রমের বিক্রিয়া। কথাটা বুঝতে পারছো, মানে ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম, সাপোজ যে 2H2 প্লাস O2 থেকে 2H2O, এই যে বিক্রিয়াটা আমি লিখলাম, এখানে রিঅ্যাক্ট্যান্ট কে কে, H2 আর O2, মানে রেটটা কার কার উপর ডিপেন্ড করছে, H2 আর O2 এর উপরে, কিভাবে সমানুপাতিক হবে, ঠিক আছে। পাওয়ারে কোনো টার্ম থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা ধরো দিলাম এটার রেসপেক্টে আলফা, এটার রেসপেক্টে বিটা, ঠিক আছে। এই আলফা এবং বিটার মান তুমি বিক্রিয়া দেখে বলতে পারবে না, আলফার মান 1 2 3 4 এনিথিং হতে পারে, মাইনাসে হতে পারে, জিরো হতে পারে, সেম এজ বিটার মান, সেটা বিক্রিয়া দেখে বলা যায় না, রিঅ্যাকশনের কিছু ডেটা থাকলে বলা যায়। কি ডেটা, যে তুমি কারো কনসেন্ট্রেশন কি চেঞ্জ করেছো তার রেসপেক্টে রেটটার কি চেঞ্জ করেছো, বুঝেছো। আচ্ছা, এই ভ্যারাইজাসটা তুললে একটা ধ্রুবক আছে যাকে কে দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় হচ্ছে হার ধ্রুবক, এই কেটাকে বলা হচ্ছে হার, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট কথা, দেখো আগে সংখ্যা ছিল, এটার সামনে 2, এটার সামনে 1, এটা কিন্তু নয় যে আগের সংখ্যাগুলোই পাওয়ারে চলে যাবে, যেতেও পারে নাও যেতে পারে, এটা পুরোপুরি একটা এই অর্ডারগুলো মানে ক্রম, একটা পরীক্ষালব্ধ রাশি, তুমি বিক্রিয়া দেখে বলতে পারবে না কোনো বিক্রিয়ার ক্রম কত, ঠিক আছে। স্টয়কিওমেট্রিকের সামনেগুলো দেখে বলা যাবে না, তোমাকে পরীক্ষা করে ডেটা থেকে বলতে হবে আলফা বিটার মানটা কত, মানে ক্রমটা বলতে হবে, এরকম বুঝেছো। আচ্ছা, কি করে পরীক্ষা করে বের করবো, দেখো ধরো একটা বিক্রিয়া দেওয়া হলো A + 2B থেকে ফর্ম হচ্ছে C,
এটা একটা বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়াটাই তোমাকে বলেছে বিক্রিয়ার হার সমীকরণ প্রতিষ্ঠা করো, মানে এ এবং বি এর পাওয়ারে কি হারে চলছে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আমরা যত জানি না তো আমরা ধরে নিচ্ছি এর রেসপেক্টে আলফা, বি এর রেসপেক্টে বিটা। ধরো তুমি ধরে নিলে তাহলে হার সমীকরণটা কি দাঁড়াচ্ছে, আর ইকুয়াল টু কে ইন্টু থার্ড ব্র্যাকেটে এ টু দি পাওয়ার আলফা, থার্ড ব্র্যাকেটে বি টু দি পাওয়ার বিটা। এই আলফাটা কি এর রেসপেক্টে ক্রম, বিটাটা কি বি এর রেসপেক্টে ক্রম, যেটা কি যে কোনো কিছু হতে পারে, আগের এই সংখ্যাগুলো হতে পারে বা নাও হতে পারে, এটা আমরা জানি না, এই ক্রমগুলোই বের করার চেষ্টা করছি, ঠিক আছে। নেক্সট কি করে করবো, তোমাকে একটা ডেটা দিয়েছে, ডেটা সেট। তিনটে ডেটা দিয়েছে, বলছে প্রথমে তুমি এই যে এটা আছে না, ধরো প্রথমে বিক্রিয়াটা উপাসনা করছে, এই বিক্রিয়াটা এ এবং বি মিশিয়ে সি তৈরি করছে। উপাসনা ধরো, এটা ধরো উপাসনা, ও ধরো এ নিয়েছে এ পরিমাণ, এটা যে কোনো একটা ভ্যালু 1 2 0.1 0.2 যে কোনো কিছু হতে পারে। ও বি নিয়েছে বি পরিমাণ, তখনও বিক্রিয়ার যে রেটটা পেলো সেটার নাম দিল আর, মানে যে ভ্যালুটা রেটটা ক্যালকুলেট করে যেটা হচ্ছে সেটাও পেয়েছে আর। ওই একটা এক্সপেরিমেন্ট করে ডেটাটা পেয়েছে। সেকেন্ড ধরো অনুষ্কা করছে, ঠিক আছে। ও ধরো ও যখন এক্সপেরিমেন্টটা করছে আবার নতুন করে করছে এই বিক্রিয়াটাই, ও শুরুতে এবার বি নিয়েছে 2b পরিমাণ, ঠিক আছে, কিন্তু এ নিয়েছে ও এ নিয়েছে এ পরিমাণ, ঠিক আছে। ও এ কে নিয়েছে এ পরিমাণ কিন্তু বি কে নিয়েছে 2b পরিমাণ, মানে উপাসনা বি কে যতটা নিয়েছিল ও তার ডবল নিয়েছে। উপাসনা যদি 0.1 মোল নেয় ও তাহলে 0.2 মোল, আর এ দুজনেই এক নিয়েছে। অনুষ্কা দেখছে ওর বিক্রিয়ার রেটটা আসছে 2r, মানে উপাসনার যা রেট ছিল বিক্রিয়াটা তার ডবল। আরেকটা ধরো অনিতা, অনিতা ধরো বি নিয়েছে যতটা উপাসনা নিয়েছিল ততটা, কিন্তু এ নিয়েছে ধরো 2a পরিমাণ, মানে উপাসনা বা অনুষ্কা যতটা নিয়েছিল দুজনেই একই নিয়েছিল, ও তার থেকে ডবল পরিমাণ এ নিয়েছে, মানে ওরা যদি 0.2 মোল এ নিয়ে থাকে ও তাহলে 0.4 মোল। ও অবজার্ভ করছে ওর বিক্রিয়াটা, ওর সময় বিক্রিয়াটার রেট আসছে 4r, মানে অনুষ্কা যা নিয়েছিল যা রেট আসছিল তার ডবল এবং উপাসনার যা আসছিল তার 4। এই ডেটাগুলো পেয়েছে। এই ডেটাগুলো দেখে আমরা বলে দিতে পারি আলফা এবং বিটাটা কত। আগে জাস্ট মুখে মুখেই বলে দেওয়ার চেষ্টা করছি, অনেক সময় এমসিকিউতে আসে তার জন্য। দেখো খুব সিম্পল ব্যাপারটা, শুরুতে ও এ নিয়েছিল এ পরিমাণ, বি নিয়েছিল বি পরিমাণ, তখন রেটটা কত ছিল আর, উপাসনা। অনুষ্কা কি করেছে, ও এ এ পরিমাণই নিয়েছে, বিটা নিয়েছে 2b পরিমাণ, রেটটা হয়ে গেছে 2r। তো এটা আগে ভালো করে বোঝো, উপাসনা এবং অনুষ্কা দুজনেই এ নিয়েছে কিন্তু এ পরিমাণই, তো এই রেটটা যে আর থেকে বেড়ে 2r হলো তার পেছনে দায়ী হচ্ছে বি এর ডবল করা, তাই তো। তাহলে বিটা তুমি কি করেছো, ডবল করেছো, রেটটাও কি হয়ে গেছে, ডবল হয়ে গেছে। তাহলে বি এর পাওয়ারে কত আছে বলো তো, 1 আছে। দেখা যাচ্ছে বি এর কনসেন্ট্রেশন ডবল হলে রেটটা ডবল হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স বি এর পাওয়ারে কত আছে, 1 আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিটা ইকুয়াল টু 1। এবার ধরো এবার ওদের দুজনের ডেটা দেখো, উপাসনা এবং অনিতা, ওরা দুজন বি একই নিয়েছে, এটা নিয়েছে ওর ডবল, ফলে রেটটা হয়ে গেল 4 গুণ। তাহলে এটা কার জন্য হয়েছে, এর পরিমাণের জন্য। ও দেখছে যতটা, ও যদি এ ডবল নেয় তাহলে রেটটা হয়ে গেল 4 গুণ, তাহলে বি এর পাওয়ারে কি হারে চলছে, স্কোয়ার হারে চলছে। যদি ও এখানে 3 গুণ নিত তাহলে রেটটা হয়ে যেত 9 গুণ, যদি 4 গুণ নিত তাহলে রেটটা হয়ে যেত 16 গুণ। তাহলে এখান থেকে বলতে পারে আলফা ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, হার সমীকরণটা আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 1, মানে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত আসলো 2, আর বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত আসলো 1, আর সামগ্রিক ক্রম মানে টোটাল অর্ডার কত আসবে এই বিক্রিয়াটার 3 আসবে, 2 + 1, মানে এটা একটা থার্ড অর্ডার বিক্রিয়া, তৃতীয় ক্রমের বিক্রিয়া। বুঝেছো? এটা তো তুমি যেটা এমনি জাস্ট মুখে মুখে করে দিচ্ছ। এবার পরীক্ষায় অনেক সময় এটা 2 নম্বরের কোয়েশ্চেন দেয়, বা এখানে তোমাকে এরকম এ বি ইজিলি না দিয়ে ভ্যালু বলে দিতে পারে।
তখন অনেক সময় তুমি দেখে ইজিলি বুঝতে পারবে না ডবল হলো না তিনগুণ হলো কি হলো। এখানে হয়তো এ দিয়ে দিয়েছে, এখানে কিন্তু ভ্যালু দিতে পারতো 0.1 0.2, তখন তাহলে কি করতে হয়, তুমি এই তিনটেকে আগে বসাও সমীকরণ, মানে আর এর জায়গায় যখন উপাসনা এক্সপেরিমেন্টটা করেছে ওর আর কত এসছে, আর এসছে, যদি এখানে কোনো ভ্যালু বলে দিত সেখানে আর এর জায়গায় কত বসাতে, ধরো বললো 4, তাহলে 4 বসাতে, এখানে ইকুয়াল টু উপাসনা এর কনসেন্ট, কে তো আছে কনস্ট্যান্ট সবার ক্ষেত্রে, উপাসনা এর কনসেন্ট্রেশন প্রথমে কত নিয়েছে, এ নিয়েছে, এটা যদি 0.1 হোক তাহলে 0.1 বসাতাম, উপাসনা যদি এ নিয়েছে তাই এই বসালাম, বুঝতে পারলে তো, মানে এটা যদি ও 0.1 বলেই তো নিয়েছে তাহলে এটা 0.1 বসাতাম, ঠিক আছে, তো এটা বসালাম, তাহলে হলো a টু দি পাওয়ার আলফা ইনটু বি কতটা নিয়েছে, বি পরিমাণ, তাহলে বি টু দি পাওয়ার বিটা, এটা হচ্ছে উপাসনা ডেটার থেকে আমরা পাচ্ছি। সেকেন্ড ধরো অনুষ্কা যে ডেটাটা নিচ্ছে সেখানে কি পাচ্ছি, আর কত হয়ে গেছে 2r ইকুয়াল টু কে ইনটু এর কনসেন্ট্রেশন কত নিয়েছে অনুষ্কাও নিয়েছে এ পরিমাণ, মানে ও যা নিয়েছিল তাই, ওরা যদি 0.1 নিয়ে তাহলে ও 0.1 নিয়েছে, তার টু দি পাওয়ার আলফা, আর বি কত নিয়েছে 2b টু দি পাওয়ার, এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আরেকটা ধরো পরেরটা যেটা অনিতা করেছে সেটা কত এসেছে 4r ইকুয়াল টু, ওখানে কে ইনটু এ কতটা নেওয়া হয়েছে 2a, তার টু দি পাওয়ার আলফা, আর বি কতটা নেওয়া হয়েছে বি পরিমাণ, তার টু দি পাওয়ার বিটা, এটার নাম 3 নম্বর। যতগুলো এখানে ডেটা থাকবে তাদেরকে আগে এরকম আকারে সাজাতে হবে, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি, ভাগ করতে হবে, সেসবটি দেখা যাচ্ছে তো বোর্ডের, এখানে ভাগ করতে হবে। ভাগটা কি করে করবে ভালো করে এই জায়গাটা অবজার্ভ করো, কারণ পরীক্ষায় তোমাদের এভাবেই করতে হবে। সেকেন্ড কথা, তোমাকে তো ইজিলি এবি লিখে দেবে না, তোমাকে ভ্যালু দেওয়া থাকবে, তোমাকে সেই ভ্যালুগুলোর মধ্যে বসে বসে করতে হবে। তো এই জায়গাটা ভালো করে দেখো, তোমাকে ভাগ করতে হবে, কত ভাগ কত করবে সেটা ইম্পর্টেন্ট। এমনভাবে ভাগটা করবে যে কোনো একটা পার্ট বাদে বাকি সব কেটে যায়, এই পোর্শন ভালো করে এই জায়গাটা বুঝে নাও। যেরকম তুমি যদি 1 আর 2-কে ভাগ করো তাহলে দেখো এটা কেটে যাবে, পরে থাকবে শুধু বি এর পোর্শন, মানে এদিকে যে কটা রয়েছে এখানে যদি 3টে থাকতো, মানে এখানে যখন এ বি আছে, এ বি সি থাকতো, তুমি এমনভাবে ভাগ করতে যে একটা বাদে বাকি দুটো কেটে যাবে। এখানে যেহেতু দুটো আছে তুমি এমনভাবে ভাগ করবে একটা বাদে আরেকটা যাতে কেটে যায়। তাহলে এ আর বি এর মধ্যে যদি 1 আর 2-কে ভাগ করো, দেখো এখানেও এ টু দি পাওয়ার আলফা, এ টু দি পাওয়ার আলফা, এখানেও কেটে যাবে, শুধু বি এর পার্টটা পড়ে যাবে। তাহলে একটা ভাগ করা যায় 1/2। এবার এখানেও একটা ব্যাপার আছে, 1/2 আর 2/1। সবসময় চেষ্টা করবে তোমাদের হিসাবের সুবিধার জন্য বড়টাকে ওপরে রাখতে। 1 আর 2 এর মধ্যে বড় কোনটা, 2 এরটা, তো করবো হচ্ছে 2/1, নট 1/2। 1/2 করলে উত্তর আসবে, কিন্তু যারা অঙ্কে একটু উইক তারা উত্তরটা উল্টো আসবে, তারা হয়তো দেখে না বুঝতে পারে, ঠিক আছে। ওর জন্য চেষ্টা করবে যারা অঙ্কে একটু উইক তারা যেটা বড় তাকে উপরে রাখবে, ঠিক আছে, তাহলে একদম সিম্পল চলে আসবে। তাহলে কি আসলে এই পাশটা কি দাঁড়ালো 2, 2 এর কি ছিল, ওপরে ছিল 2r, বাই নিচে কি হবে r ইকুয়াল টু, এদিকে ওপরে কি হবে k ইনটু a টু দি পাওয়ার আলফা 2b টু দি পাওয়ার বিটা, বাই নিচে কি হবে k ইনটু a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার, এটুকু সবাই বুঝেছো। r আর কেটে গেল, k কেটে গেল, a টু দি পাওয়ার আলফা, a টু দি পাওয়ার আলফা কেটে গেল, b টু দি পাওয়ার বিটা, b টু দি পাওয়ার বিটাও কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, এদিকে পড়ে থাকলো 2, আর এদিকে পড়ে থাকলো কি 2 টু দি পাওয়ার বিটা। এই যে b টু দি পাওয়ার বিটা, b টু দি পাওয়ার বিটা কেটে গেল, তাহলে একটা 2 টু দি পাওয়ার বিটা পড়ে থাকলো এখানে, আর এখানে পড়ে থাকলো 2। এবার তুমি যদি এই দুটোকে কম্পেয়ার করো তাহলেই তুমি দেখবে এখানে 2 এর পরে তো 1 আছে, কিছু নেই মানে, তাহলে তোমার চলে আসছে এখান থেকে বিটা ইকুয়াল টু 1, এটা ফার্স্ট হয়ে গেল। এবার সেকেন্ড তোমাকে বের করতে হবে আলফা, তার জন্য তুমি কাকে ভাগ করতে পারো 1 আর 3-কে। দেখো 1 আর 3 যদি তুমি ভাগ করো বিটা কেটে যাবে, বি টু দি পাওয়ার বিটা, বি টু দি পাওয়ার শুধু আলফা পার্টটা পড়ে থাকবে। তাহলে 1 আর 3 যদি তুমি করো, এখানেও কাকে করবে 3/1 করবে, যাতে বড়টা উপরে আসে, মানে 3 ভাগ করলে কত আসবে, উপরে যাবে 4r বাই r ইকুয়াল টু, এদিকে কি আসবে k ইনটু a টু দি পাওয়ার, সরি 2a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা বাই k ইনটু a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা। এটা কেটে গেল, r কেটে গেল, k কেটে গেল এবং a কেটে গেল। তাহলে কি করে থাকলো 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার আলফা, তাই তো। 4 কে আরো ভাঙে কি করে দেখা যায়, 2 স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার আলফা,
তাহলে এখান থেকে পাওয়া গেল আলফা ইকুয়াল টু 2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে এখানে আলফা বিটার জায়গায় আমরা বসে দিতে পারি এখানে 2 এখানে 1। তাহলে এর রেসপেক্টে অর্ডার 2, বি এর রেসপেক্টে 1। তাহলে কি আসছে, আর ইকুয়াল টু k ইনটু থার্ড ব্র্যাকেটে a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 1। এর রেসপেক্টে অর্ডার 2, বি এর রেসপেক্টে 1 এবং